আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই 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 ভালো আছে। তারপর কমেন্টে জানিও কি অবস্থা আপনাদের, শারীরিক অবস্থা কেমন, পড়াশোনার কি অবস্থা। হুম। আচ্ছা, আমরা শুরু করেছিলাম রসে পড়া রসায়নের একটা সিরিজ, যেখানে উন্নত রসায়ন নিয়ে পড়ছি। আমরা সর্বশেষ লেকচারে কোয়ান্টাম সংখ্যা শুরু করেছিলাম। কোয়ান্টাম সংখ্যার প্রথম যে দুইটা কোয়ান্টাম সংখ্যা ছিল, প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই দুইটা আমরা শেষ করে ফেলছি, তাই না? আজকে আমরা করবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা খুবই 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 ইম্পর্টেন্ট। সেজন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমরা অত্যন্ত সহজ, সরল, সুন্দর, সাবলীল, মাধুর্যমণ্ডিত, এমনকি আকর্ষণীয় ভাষায়, অত্যন্ত নম্র, ভদ্র, শান্ত, শিষ্ট, বিনীত, নিবেদিত, আমরা অত্যন্ত সুহাসিনী, সুকেশিনী, সর্বাঙ্গিনী, সুভাষিনী, প্রিয়ংবদা, রূপবতী, গুণবতী, লজ্জাবতী, সকল গুণে গুণান্বিত একটা ক্লাস আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আর আপনারা শুধু আমাদেরকে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এনাফ, মোর দেন এনাফ। ঠিক আছে? আমরা আজকে পড়ব মূলত চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা পড়তে হলে আমাদের এই যে আমরা যে গত লেকচারে যে রীতিটা ফলো করেছিলাম, ফার্স্টে জানবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার কি কোনো অপর নাম আছে, সেটার আবিষ্কারককে, এটার কোনো প্রকাশক চিহ্ন আছে কিনা, তার কোনো সূত্র আছে, এই কোয়ান্টাম সংখ্যার কি কাজ, এই পাঁচটা কাজ আমরা অবশ্যই এই পাঁচটা জিনিস জানবো। তারপর আমরা সংজ্ঞা জানবো, সংজ্ঞার পর আমরা অ্যাকচুয়ালি এই সংজ্ঞা দ্বারা কিভাবে হয় এই কোয়ান্টাম সংখ্যা, এটা আমরা দেখবো। তাহলে শুরু করি। আমরা ফার্স্টে আমরা দেখবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। শুরুতে আমরা কি জানবো, এটার কি অপর নাম কিছু আছে না? হ্যাঁ স্যার, এটার অপর নাম কি? ফার্স্টে আমরা এটার অপর নাম হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? এছাড়াও আরেকটা এটার বিজ্ঞানীর নাম কি, মানে এটা আবিষ্কার কি স্যার? আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী জিমেল। মজার বিষয় হচ্ছে এটার আবিষ্কারক আরেকটা আছে। তাহলে কি বললাম, যেটা আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী জিমেল, তার অপর নাম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, অথবা এই যে এটা আবিষ্কারক কে, বিজ্ঞানী জিমেল, অনেকে বলে এটা হচ্ছে জিমেল কোয়ান্টাম সংখ্যা। জিমেল জিমেল কোয়ান্টাম সংখ্যা, বুঝা গেছে? তাহলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার কয়টা অপর নাম? তিনটা। কি কি? এক, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা; দুই, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা; তিন, জিমেল কোয়ান্টাম সংখ্যা। জিমেল কোয়ান্টাম সংখ্যা কেন? কারণ এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী জিমেল। ওকে, তারপর এটা প্রকাশক চিহ্ন কি স্যার? এটা আমরা সেই জানি স্যার, প্রকাশক চিহ্নটা হচ্ছে ছোট হাতের এম দ্বারা, এবং এটা একটা ছোট একটা সূত্র আছে, সূত্র না কিছুটা মান কি স্যার এটা আমরা জানি না। আপনি জাস্ট তারা মনে রাখবেন যে এটা সূত্র আছে, যেটা হচ্ছে জিরো থেকে শুরু করে প্লাস মাইনাস এল, প্লাস মাইনাস এল, জিরো থেকে শুরু করে প্লাস মাইনাস এল। আমি আরেকবার লিখে দিই, এটা হচ্ছে জিরো থেকে শুরু করে প্লাস মাইনাস এল, মানে কোনো একটা মান জিরো থেকে শুরু হয়ে প্লাস মাইনাস এল পর্যন্ত হবে, এটা বোঝাতে চাচ্ছি। ওকে স্যার, বুঝি না? আচ্ছা ঠিক আছে, বোঝার দরকার নেই, এটা ক্লিয়ার করবো। এবার আসুন, এটার কাজ কি স্যার? এটা একটাই কাজ, ইলেকট্রনের ত্রিমাত্রিক দ্বিবিন্যাস প্রকাশ করা। একটা ইলেকট্রন ডানে বামে উপরে নিচে কোন দিক দিয়ে চলাফেরা করে, এটা প্রকাশ করা হচ্ছে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার কাজ। তাহলে আমরা কি বুঝলাম? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা পাঁচটা কথা শুনলাম। নাম্বার এক, এটার অপর নাম হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা গুণন এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অথবা জিমেল কোয়ান্টাম সংখ্যা। তারপর জানলাম আমরা আবিষ্কারক বিজ্ঞানী জিমেল। তারপর জানলাম আমরা প্রকাশের চিহ্ন ছোটতে এম। তারপর আমরা জানলাম আমরা সূত্র শূন্য থেকে শুরু করে প্লাস মাইনাস এল। সর্বশেষ আমরা জানলাম এটার কাজ কি, এটা হচ্ছে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস প্রকাশ করে। কি? এই আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এবার আসো এই কোয়ান্টাম সংখ্যা আমরা সুন্দর একটা সংজ্ঞা দেয়, সংজ্ঞাটা দেখো। আচ্ছা, সংজ্ঞাটা দেখে রাখে এদিকে, সংজ্ঞাটা দেখে রেখে ছোট্ট করে একটা জিনিস জানো, এদিকে ফলো করো না, কি সুন্দর দেখ। আচ্ছা বলো তো, এটা কি? এটা স্যার একটা পরমাণু। এটা কি স্যার? এটা পরমাণু। এটা আপনিও জানেন, আমিও জানি। আচ্ছা বলো তো, যে প্লাস চিহ্ন এখানে কি কি আছে বলো তো? প্লাস চিহ্ন ভিতরে কি কি আছে স্যার? এখানে একটা প্রোটন আছে, মানে পি প্লাস, অথবা আমরা যেটা বলি এইচ প্লাস। হ্যাঁ, প্রোটন আছে, সাথে একটা প্লাস আছে, নিউট্রন, রাইট? তার মানে ভিতরে কি? এটা ধনাত্মক আছে। প্রোটন মানে কি? প্লাস চিহ্ন, তাই না? আর নিউট্রন, দুটা মিলেই তো প্লাস চিহ্ন। এটার নাম কি ছিল? এটার নাম ছিল নিউক্লিয়াস। এটার নাম কি ছিল? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে একটা প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে। প্রোটনটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, নিউট্রন হচ্ছে নিউট্রাল। তার মানে দিন শেষে নিউক্লিয়াসটা
সব মিলিয়ে এটা হচ্ছে প্লাস চিহ্ন, তার মানে কি নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক। আর এই যে এগুলোর নাম কি, এগুলোর নাম কি স্যার? এগুলোর নাম হচ্ছে শক্তিস্তর। কি স্যার? শক্তিস্তর, বা আমরা যেটাকে বলি অরবিট। অরবিট। আর অরবিটের মধ্যে কি থাকে স্যার? অরবিটের মধ্যে স্যার কি থাকে? ইলেকট্রন থাকে। তাহলে এগুলোর মধ্যে কি থাকে? ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রনটা কি ধরনের পজিটিভ সাইন? এটা হচ্ছে মাইনাস সাইন। ইলেকট্রনটা কোন ধরনের সাইন? মাইনাস সাইন। তাহলে নিউক্লিয়াস ভিতরে যেটা এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে প্লাস চিহ্ন। আর বাইরে যেটা ইলেকট্রন সেটা হচ্ছে নেগেটিভ সাইন, রাইট? তাহলে এই পুরো পরমাণুর মধ্যে আমরা কি কি পাইলাম? একটা প্লাস, একটা মাইনাস। প্লাস কি ছিল? নিউক্লিয়াস। মাইনাস কি ছিল? ইলেকট্রন। তার মানে আপনি কি বুঝলেন? প্লাসটাকে আমরা বাংলা ভাষায় বলি ধনাত্মক চার্জ। কি বলি? ধনাত্মক। আর এই মাইনাসটাকে আমরা বাংলা ভাষায় বলি ঋণাত্মক। তো তা কি ক্লিয়ার? আমি বলতে চাচ্ছি, দেখো একটা জিনিস খেয়াল করো, যখন এই প্লাস এবং মাইনাস সবসময় মনে করো প্লাস এবং মাইনাস একে অপরকে আকর্ষণ করে। প্লাসে প্লাসে বিকর্ষণ, মাইনাস মাইনাসে বিকর্ষণ, পুরুষে পুরুষে বিকর্ষণ, নারী নারী বিকর্ষণ, বাট পুরুষ এবং নারী আকর্ষণ, অ্যাট্রাকশন নয়। তাহলে আমি বলতে চাচ্ছি এই যে প্লাস এবং মাইনাস এরা একে অপরকে কি করে? আকর্ষণ করে। যখন তারা একে অপরকে আকর্ষণ করে, যখনই প্লাস এবং মাইনাস একে অপরকে আকর্ষণ করে, তখনই তাদের মধ্যে একটা কারেন্ট সৃষ্টি হয়। কারেন্ট মানে বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। যখন এই বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, তখন এই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। যখনই এটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, যখনই সেটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তখনই সাথে সাথে তার ওই ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস শুরু হয়ে যায়। স্যার কিছুই বুঝি না। আচ্ছা ঠিক আছে, সংজ্ঞাটা পড়ি, তারপর আমরা ডিটেলস করবো। দেখো সংজ্ঞাতে কি বলছি, যে পরমাণুর কেন্দ্রের ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রের ধনাত্মক, পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস। এটা পরমাণু, এটা কেন্দ্রে কি থাকে? ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস এবং শক্তি স্তরের ঋণাত্মক, এটা কি শক্তি স্তর? শক্তি স্তরের ঋণাত্মক চার্জ বিশিষ্ট, শক্তি স্তরের ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন বিদ্যমান। এতে কি কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোনো মনোমালিন্য আছে? কোনো দ্বিমত আছে? না স্যার, এটা আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস, এটা আমরা দেখলাম। শক্তি স্তরে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন বিদ্যমান, এটাও ঠিক আছে। এই যে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস, ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন, ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের আকর্ষণের ফলে, কিসের ফলে? এই যে আকর্ষণের ফলে, শব্দটা মনে রাখবা, আকর্ষণের ফলে পরমাণুতে বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। কি স্যার? বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই বিদ্যুৎ ক্ষেত্রের ফলে, এই বিদ্যুৎ ক্ষেত্রের ফলে বা তার প্রভাবে পরমাণুতে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। কি স্যার? চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে পরমাণুতে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। পরমাণুতে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। কি বুঝলেন? আর এই দিক বিন্যাসটা ব্যাখ্যা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। স্যার কিছুই বুঝি না। আমি তো জানি এই লাইনে এইভাবে আমি আপনাদেরকে সারাদিনও বুঝালে আপনার কিছু বুঝবে না, আপনাদেরকে তো ওই লাইনে বুঝাইতে হবে, রাইট? শোনো, হ্যাঁ শোনো, এই যে আপনারা একজন আরেকজনের সাথে পার্কে যান, বিচে যান, রেস্টুরেন্টে যান, অনেকে তো আবার বনে বাতারে অতল গহীনেও চলে যায়। যাওয়ার পর বলো তো কারা কারা গেছে? একটা বেড়ি মানুষ, একটা বেড়া মানুষ। বেড়া মানুষ এবং বেড়ি মানুষ কি নেগেটিভ না? একজন পজিটিভ, একজন নেগেটিভ। গেল কোথায়? ধরো পার্কে। যাওয়ার পর কিছুক্ষণ পর একে অপরের পাশাপাশি আসে, আইসা একজন আরেকজনের হাতের উপর হাত রাখে। কেন রাখে হাতের উপর হাত? ওই যে পুরুষ মানুষ বেড়া মানুষের, এই যে পুরুষ মানুষ বেড়ি মানুষের প্রতি আকর্ষণ, বা বেড়ি মানুষের পুরুষ মানুষের প্রতি আকর্ষণ, এক কথায় একে অপরের প্রতি যে আকর্ষণ থাকে, এই আকর্ষণের ফলে কি হয়? একজন আরেকজনের উপর হাতের উপর হাত রাখে। যখনই হাত রাখে, শ্বশুরি আসে না? শ্বশুরি আসে না? একটু প্রাইভেট করে না? এই যে প্রাইভেট করলো না, প্রাইভেট করার পর কি হয়? মানে প্রত্যেকের মনে, দুজনের মনে কাছাকাছি আসার একটা প্রবল ইচ্ছা থাকে, চুম্বকের মতো আকর্ষণ করে। যদি একটু জড়াই ধরতে পারতাম, আকর্ষণ করে। যদি জড়াই ধরেও ফেলে, তারপর এক একজনের এক এক রকমের মুভমেন্ট হয়, এক একজন এক এক রকমের বিহেভ করে, আচরণ করে। তার বাকিটা আমি বলতে পারলাম না। আমি অ্যাকচুয়ালি কি কি বলছি দেখো তো। আমি বললাম যখন প্লাস ধরো পুরুষ, মাইনাস নারী, দুজন পাশাপাশি আসছে, রাইট? আসার পর কি হয়েছে? আকর্ষণ হয়েছে।
আকর্ষণ হয়েছে। যখনই আকর্ষণ হইলো তখন তাদের মধ্যে কি হয় যে একজন অপরজনের হাতে উপরে কি রাখছে, হাতের উপর হাত রাখছে, ফলে কারেন্ট সৃষ্টি হয়েছে। ওই যে সরাসরি দিচ্ছে না, এটা কি কারেন্ট প্রাইভেট করছে, মানে বিদ্যুৎ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? বিদ্যুৎ তৈরি হয়েছে। আর যখনই বিদ্যুৎ তৈরি হয়েছে তখন তারা একে অপরকে কাছাকাছি পাওয়ার প্রবল ইচ্ছা হয়েছে, মানে জড়াই ধরার ইচ্ছা হয়েছে। জড়াই ধরা মানে চুম্বকের মতো আকর্ষণ করছে। তাহলে এটা থেকে পড়ে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, মানে চুম্বকের মতো একটা আকর্ষণ সৃষ্টি হয়েছে। আর যখনই চুম্বকের মতো একটা আকর্ষণ সৃষ্টি হইলো তখন এক একজন এক এক রকমের মুভমেন্ট করলো, এদিক সেদিক চতুর্দিক, যেটাকে আমরা বলি ত্রিমাত্রিক। এদিক সেদিক চতুর্দিক, সেটাকে আমরা বলি ত্রিমাত্রিক। তাহলে কি তৈরি হলো? ত্রিমাত্রিক মুভমেন্ট, ত্রিমাত্রিক বিন্যাস। ঠিক আছে, ত্রিমাত্রিক দিক বিন্যাস, দিক বিন্যাস তৈরি হলো। স্যার কি বললেন? স্যার কিছুই বুঝি না। এই দেখো, আমরা এবার আসি পড়াশোনায়। জীবন স্যার তো কাহিনী বলে এমনি নাকি, দিন শেষে কোনো একটা পড়াশোনার সাথে রিলেট। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই পরমাণুর কেন্দ্রে কি থাকে? প্লাস। পরমাণুর বাইরে কি থাকে? মাইনাস। এই দুইটা কি করে? একে অপরকে আকর্ষণ করে। যখনই আকর্ষণ করে তখন তারা একে অপরকে, যখনই আকর্ষণ করে মানে একে অপরের কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে একটা বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি হয়। যে শুরু ছিল না, ইলেকট্রন এবং প্রোটন অর্থাৎ নিউক্লিয়াস কাছাকাছি আসলে একটা বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। যখন বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, ওই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে, মানে যে হাতে হাত রাখার প্রভাবে একে অপরকে কাছে আসার ইচ্ছা থাকে না, ওই কাছে আসার ইচ্ছাটাকে কি আকারে? চুম্বক আসে, মানে কাছে আসার ইচ্ছা মানে কি? টানার ইচ্ছা না, চুম্বকের মধ্যে আকর্ষণ করে। তো যে বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয় তখন সাথে সাথে চুম্বক ক্ষেত্রেরও সৃষ্টি হয়। আর যখনই চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় মানে জড়ায় ধরে, তখন অনেক রকমের মুভমেন্ট হয়। আমি আর বলতে পারলাম না স্যার, আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। আর যখনই চুম্বক ক্ষেত্রের সৃষ্টি তখন কি হয়? বিভিন্ন ধরনের মুভমেন্ট হয়, সেটা হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস, যেটা আমরা বললাম ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস। এই যে পাঁচটা ওয়ার্ড, একটা প্লাস মাইনাস, তারপর আকর্ষণ দুইটা, বিদ্যুৎ তিনটা, চুম্বক চারটা, ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস পাঁচটা। এই পাঁচটা লাইন এই যে এখানে লেখা আছে। কিভাবে লেখা আছে এবার দেখো, এবার খুব সহজে বুঝতে পারবা। পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসটা এবং শক্তি স্তরের ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন বিদ্যমান। ভালো কথা আমরা বুঝতে পারবো। এই ধনাত্মক চার্জ বিশিষ্ট যে নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন এর আকর্ষণের ফলে, ফার্স্টে কি হয়েছে? আকর্ষণের ফলে পরমাণুতে বিদ্যুৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে পরমাণুতে চুম্বক ক্ষেত্র, এটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হইল। এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে পরমাণুতে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটলো। আর এই ত্রিমাত্রিক যে ইলেকট্রনের যে ত্রিমাত্রিক দিক বিন্যাস, এটা ব্যাখ্যা করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাহাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? স্যার যা শুরু করলেন স্যার। আচ্ছা আচ্ছা, এই এটা জিনিস ফলো করছো। এটা আমরা বলি না যে প্রেমিক প্রেমিকা, তোমরা যে পার্কে যাওয়ার পর যে প্রেমিক প্রেমিকা পাশাপাশি বসে থাকে, রাইট? বসার পর কি হয়? প্রেমিক প্রেমিকার হাতে হাত রেখে রেখে বলে, জানো তোমার চোখে আমি পুরো পৃথিবী দেখতে পাই। পাশ দিয়ে এক চাচা যাচ্ছিল, চাচা গত 3 দিন ধরে তার ছাগল হারাই গেছে, ছাগল চাচা পায় না। যখন চাচা শুনতে পাইলো পাশে এক লোক বলতেছে যে যে তার ওই মহিলার চোখে নাকি সে পৃথিবী দেখতে পায়। আস্তে করে চাচা ওই প্রেমিকের পাশে গেলে কি বলে, ভাতিজা আমার না ছাগলটা হারাই গেছে, একটু খুঁজে দাও না আমার ছাগলটা কোথায়। তো প্রেমিক ধমক দিল, আর আমি তোমার ছাগল হারাই গেছে, এটা আমি পাবো কোথায়? তো চাচা খুব নিরুপায় কণ্ঠে বললো, না ভাতিজা, কিছুক্ষণ আগেই না শুনলাম যে ওই মহিলার চোখে নাকি তুমি সব কিছু দেখতে পাও। তো আমি ভাবলাম হয়তো আমার ছাগলটা কোথায় সেটাও আপনি দেখতে পাবো, রাইট? আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করছে। আচ্ছা, এই যে কি বলছেন, এই যে প্রেমিক আর হচ্ছে প্রেমিকা, তাই না? প্রেমিক প্রেমিকা দুজন মিলে কি করে? স্যার প্রেম করে। এবার একটা জিনিস ফলো করছো, এই যে প্রেমিক প্রেমিকা, এই সবগুলা শব্দ কি দিয়ে শুরু হয়েছে? পি দিয়ে না? প্রেমিক পি দিয়ে, প্রেমিকা পি দিয়ে, প্রেম পি দিয়ে। এছাড়াও এই পিটা হচ্ছে, পি দিয়ে আর কি কি হয়? পড়াশোনা হয়, পি দিয়ে প্রেম হয়, পি দিয়ে প্রাইভেট হয়, পি দিয়ে ফোন হয়, পি দিয়ে প্রেম ভালোবাসা হয়, পি দিয়ে পালিয়ে বিয়ে করা হয়, পি দিয়ে পাগল হয়। এক কথা যদি বলি, পৃথিবীতে যত কিছু আছে সব কিছু নষ্টের মূল এই পি। পৃথিবীতে যা আছে সব নষ্টের মূল এই পি। সব কিছু পি দিয়ে হয়, রাইট? পি দিয়ে এমনকি পেরা হয়। আপনি যে পেরা খান কি দিয়ে হয়? পি দিয়ে হয়। তাক, আমরা এদিক সেদিক না যাই। আমরা যেখানে ছিলাম, আমরা ছিলাম এই চুম্বকের কন্ডাকশন। তাহলে আশা করি এই সংজ্ঞাটা বোঝা গেছে। যদি এর সংজ্ঞা বুঝতে পারো তাহলে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আরো কিছু কথা আছে, আমরা ওটা দেখি, রাইট? আসো দেখি আমরা।
এবার ফলো করো, একটু ফলো করো। এই কোয়ান্টাম চুম্বকের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে দুইটা লাইন ভালো করে বুঝলাম। এই দুইটা লাইন লিখে আছে, প্রথম লাইনটা বোঝার কোনো প্রয়োজন নাই, দ্বিতীয় লাইনটা খুব ভালো করে বুঝবা। প্রথম লাইনটা আমি পরে বুঝাচ্ছি। প্রথম লাইনে কি লেখা আছে দেখো তো। প্রথম লাইনে লেখা আছে যে একটি শক্তি স্তরের জন্য এম এর মান যতটি হবে, এম এর মান যতটি হবে, এম এর মান মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান যতটি হবে, ওই শক্তি স্তরে অরবিটাল সংখ্যা ততটি হবে, অরবিটাল সংখ্যা ততটি হবে। এই লাইনটা বোঝার প্রয়োজন নাই, তারপরে ছোট্ট করে বলি। অরবিটাল মানে কি, যে এস ই ডি এফ, এগুলা কি, এগুলা এক একটা অরবিটাল। এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে মনে রাখবা, যদি এম এর মান, যে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ধরো এম, এম এর মান ধরো 3টা আসছে, সাপোজ এম এর মান 3টা আসছে, তার মানে এই প্রত্যেকটা সব মিলিয়ে ওই শক্তি স্তরে 3টা অরবিটাল হবে। সেটা এস পি ডি এই 3টা মিলে 3টা হতে পারে, বা পি ডি এফ এই 3টা মিলে 3টা হতে পারে, বা এস ডি এফ এই মিলে 3টা হতে পারে। স্যার বুঝতে পারতেছি না, ঠিক আছে, বোঝার প্রয়োজন নাই, জাস্ট এই লাইনটা লিখে রাখ, কিছুক্ষণ পর বুঝতে পারবে। কি বলছি, যে এম এর মান যত আসবে ওইখানে ওই শক্তি স্তরে ততটা অরবিটাল হবে। এম এর মান 3 হলে ওইখানে অরবিটালের সংখ্যা 3টা। ঠিক আছে, বোঝার দরকার নেই, আসো এই লাইনে আসো। এম এর মান এল এর উপর নির্ভরশীল। কি লেখা আছে দেখো তো, যে এম এর মানটা কিসের উপর নির্ভরশীল, এল এর উপর নির্ভরশীল। এবার কথা হচ্ছে স্যার, ও ভালো কথা স্যার, ভালো কথা স্যার, এম এর মান এল এর উপর নির্ভরশীল, কিন্তু স্যার আমরা জানি গত লেকচারে পড়েছি স্যার যে এল এর মান এন এর উপর নির্ভরশীল, এন এর উপর নির্ভরশীল। তো কে কার উপর নির্ভরশীল হয়ে গেছে আমরা তো কিছু বুঝতে পারলাম না। এই যে এন, এই যে এল, এর নিজেই এন এর উপর নির্ভরশীল, রাইট? আবার ওইদিকে এম বলতেছে আমি এল এর উপর নির্ভরশীল। তাহলে কাহিনী কি ঘটলো, কাহিনী ঘটলো মানে সব মিলিয়ে দিন শেষে সবাই এন এর উপর নির্ভরশীল। মানে কাহিনী হচ্ছে এম যদি এল এর উপর নির্ভরশীল হয়, এল তো এন এর উপর নির্ভরশীল। আমরা কি বলতে পারি, অ্যাকচুয়ালি হেডলাইনটা এরকম হবে যে আমরা এখানে একটু লিখে দিতে, এন সমান সমান যা হবে, মানে এন সমান সমান যা হবে, মূলত আমরা আর উল্টে লিখি। এম বের করতে হইলে আমাদেরকে এল জানতে হবে, আর এল বের করতে হইলে আমাদেরকে এন জানতে হবে, রাইট? এই তিনটে জানতে হবে না? এবার আমাদেরকে জানার আগে আমাদেরকে এটা জানতে হবে। ফার্স্টে আমাদেরকে এটা জানতে হবে, ধরো বলো তো এন ইকুয়াল টু 1 হলে, এন ইকুয়াল টু 1 হলে, এল ইকুয়াল টু কত, 1 হলে এল ইকুয়াল টু কত, সেটা তো আমরা জানি এল ইকুয়াল টু 0। আর যখনই এল ইকুয়াল টু যখন 0 হয়, এল ইকুয়াল টু যখন 0 হয়, তখন সেটাকে কি বলি আমরা, এস। মনে আছে না, এন ইকুয়াল টু 1 হলে এল ইকুয়াল টু 0 সেটা আমরা বলি এস। সেম ভাবে ধরো এন ইকুয়াল টু 2 হলে এল ইকুয়াল টু কি হয় স্যার, 0 1, বা আমরা এক কথায় লিখি 1, ঠিক আছে, এক কথায় লিখি 1। যখনই সেটা 0 1 হইল সেটাকে আমরা কি বললাম, পি। মানে আমরা এখানে বুঝতে চাচ্ছি অ্যাকচুয়ালি এখানে এল ইকুয়াল টু 1, 1 মানে কি তার সামনে কিন্তু 0 এটা আছে, এটা আমরা জানি, 1 বা যেটাকে আমরা বললাম পি, এল ইকুয়াল টু 1 যেটাকে আমরা বলছি পি। আবার ধরো এল ইকুয়াল টু যদি 3 হয় সেটাকে আমরা বলছি এল ইকুয়াল টু 2, আর এখানে এটা হবে ডি। এখানে 2 বলতে কি বোঝাচ্ছে, 2 বলতে অ্যাকচুয়ালি হচ্ছে 0 1 2, রাইট? এটা বোঝাচ্ছি, এটা আমরা জানি। তারপর n ইকুয়াল টু যখন 4 ছিল তখন n ইকুয়াল টু 3, আর এখানে বলছিলাম f, আর এখানে 3 বলতে বোঝাচ্ছি 1 2 3, 0 1 2 3, এটা বোঝাচ্ছি, ওকে? আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে এবার আসো এই লাইনের মানে কি, m এর মান l এর উপর নির্ভরশীল। এর মানে হচ্ছে সাপোজ ধরো কোথাও লেখা আছে যে n ইকুয়াল টু 2 হলে m ইকুয়াল টু কত, এটা কোয়েশ্চন আছে যে n ইকুয়াল টু 2 হলে, n ইকুয়াল টু 2 হলে এম এর মান কত, এম এর মান কত, প্রশ্ন বুঝছো? n ইকুয়াল টু 2 হলে এল এর মান, এম এর মান কত? ঠিক আছে, আমরা শুরু করি। আনসার কিভাবে লিখবেন, আপনি সুন্দর করে লিখবেন যে আনসার ফার্স্টে আপনি শুরুতে লিখবেন যে এখানে কি আছে, n ইকুয়াল টু 2, রাইট? n ইকুয়াল টু 2, তার মানে কি এখানে এল এর মান কত আপনি কি লিখতে পারবেন, এখানে m এর মান কত, কারণ আপনি m এর মান বের করতে হইলে এল এর মান বের করতে হবে। আমরা কি বলছি, m এর মান বের করতে হইলে এল এর মান বের করতে হবে, আর এল এর মান বের করতে হইলে n এর মান বের করতে হবে। তাহলে ধরো এখানে n ইকুয়াল টু 2 হলে, n ইকুয়াল টু 2 হলে এল এর মান কত, l ইকুয়াল টু 0 1, ঠিক আছে। n ইকুয়াল টু 2 হলে, n ইকুয়াল টু 2 হলে এল এর মান 1, এই যে এটা কি 1, রাইট? 1 বলতে এখানে কি 1 0 1, ওকে?
এল এর মান পাইছি 0 1। এবার লিখো যে আপনি এল ইকুয়াল টু 0 হলে এল ইকুয়াল টু 0 হলে এম এর মান কত, এম এর মান বা এম ইকুয়াল টু এত হবে, ঠিক আছে। আবার এটা তো গেল 0, আবার 1 আছে না, তাহলে আমরা লিখলাম আবার এল ইকুয়াল টু 1 হলে এম এর মান আরেকটা আসবে, দুইটা। আপনি কি পাইলেন, যখনই এল এর মান 0 হবে তাহলে এম এর মান কত। এবার আসো এম এর মানটা কত হয়, মনে আছে, লিখে দিছিলাম, শুরুতে লিখে দিছিলাম। এম এর মানটা সব সময় 0 থেকে শুরু করে প্লাস মাইনাস এল হয়। এই লাইনের মানে হচ্ছে এখানে যদি এল এর মান, সাপোজ ধর এখানে এল এর মান 1, সাপোজ ধর এল এর মান 1, তার মানে কি হচ্ছে প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 মানে কি, প্লাস মাইনাস 1 মানে কি মাইনাস 1 0 প্লাস 1, এর মানে হচ্ছে এটা। সাপোজ ধরো এল এর মানে এখানে 2 দেওয়া আছে, তার মানে কি এটা প্লাস মাইনাস 2, আর প্লাস মাইনাস 2 মানে কি মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2, এর হচ্ছে ফুল মিনিংস। এবার বুঝতে পারছো না স্যার, বুঝি না, আরো একটু ক্লিয়ার করে। ধরো এখানে এল এর মান 3 দেওয়া আছে, কি দেওয়া আছে 3, তার মানে 3 মানে কি এটা প্লাস মাইনাস 3, এটা প্লাস মাইনাস 3, আর প্লাস মাইনাস 3 মানে কি মাইনাস 3 হবে মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, এই হচ্ছে মান। এখন কি বুঝতে পারছো কিছু, স্যার কিছুটা বোঝা গেছে যে 0 থেকে প্লাস মাইনাস এর মান বলতে যে সংখ্যা আছে এটা মাইনাস থেকে শুরু করে ওই সংখ্যা প্লাস পর্যন্ত যাব, ঠিক আছে। আসো এবার যদি ডিটেইলস না বুঝো তাহলে আরো একটু ক্লিয়ার করো। আসো এখানে কি দেওয়া আছে, এল ইকুয়াল টু 0, এটা ধরো এল ইকুয়াল টু 0 হলে 0 হয়, তাহলে কি প্লাস মাইনাস 0, তো প্লাস 0 আর মাইনাস 0 হয় না, 0 সব সময় 0 হয়, সেটা প্লাস হোক আর মাইনাস 0 হয়। তাহলে দেখো এখানে কি আছে, এল ইকুয়াল টু যদি 0 হয়, এল ইকুয়াল টু 0 হলে এল ইকুয়াল টু 0 হলে এম ইকুয়াল টু কত হবে, এম ইকুয়াল টু এল ইকুয়াল টু 0 হলে এম ইকুয়াল টু কত 0, শুধু 0, ওকে। কারণ এল এর মান বসালে শুধু 0 আসে। এল ইকুয়াল টু 1 হলে এল ইকুয়াল টু 1 হলে এম এর মান কত স্যার, 1 হলে মানে এল এর মান কত স্যার প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 এর মান কি, মানে আমরা এটা মাইনাস থেকে শুরু করে মাইনাস 1 থেকে শুরু করে আমরা প্লাস 1 পর্যন্ত যাব, মাঝখানে যত সংখ্যা আছে সবগুলো বসাই দিই। যেমন আমরা এখানে শুরু করব 1 থেকে মাইনাস 1, তারপর কি আসে 0, তারপর কি আসে প্লাস 1, এই তিনটা হচ্ছে এল ইকুয়াল টু 1 হলে এম এর মান এত। অতএব এম ইকুয়াল টু কি পাইছি এখানে 0 মাইনাস 1 0 প্লাস 1, 0 ডাবল আছে না, তাহলে একটা 0 কাটে দাও, তাহলে কি থাকলো এখানে, এই যে এটা आंसर। কিছু বুঝতে পারছো, কিছুই বুঝা নাই রে, মানে বুঝতে চাচ্ছি এল এর মানটা যদি 1 হয় তাহলে তো মাইনাস থেকে শুরু করে আমরা প্লাস পর্যন্ত যাব এই সূত্র অনুসারে, রাইট। আর যদি 0 হয় তাহলে সে এল এর মান 0 বসালে শুধু 0 আসে। আর কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা যদি না বুঝো তাহলে একটু ক্লিয়ার করি। সাপোজ ধরো এটা যদি এরকম লেখা থাকতো যে n equal to 3 হলে n equal to 3 হলে m এর মান কত। আচ্ছা আচ্ছা এটা তোমরা বলো, যদি n equal to 3 হয় তাহলে m equal to কত। খুব সহজ বিষয়, এই l এর জায়গায় আমরা 3 বসাবো, l এর জায়গায় কত বসাবো 3 বসাবো। 3 বলতে এখানে প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3 মানে কি আমরা মাইনাস 3 থেকে শুরু করে ডট ডট দিয়ে প্লাস 3 পর্যন্ত যাব, রাইট। তাহলে আপনি m এর মান কত খুব সুন্দর করে বসাও, 3 না, তাহলে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 এর পর 0 0 পর প্লাস 1, আমরা প্লাস 3 পর্যন্ত যাব, প্লাস 2 তারপর প্লাস 3, এই যে এর आंसर l ইকুয়াল টু 3। যদি l ইকুয়াল টু 2 হইতো তাহলে কি করতে আপনি m ইকুয়াল টু, আচ্ছা স্যার প্লাস মাইনাস 2 দিয়ে শুরু করব, মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2, বুঝা গেছে। আচ্ছা যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথটা আমরা একটু করি, তো এই ম্যাথটা আমরা একটু করার চেষ্টা করি, এই ম্যাথটা আমরা একটু করার চেষ্টা করি। ঠিক আছে, n ইকুয়াল টু 3 হলে m এর মান কত, ফার্স্টে আমাদের n ইকুয়াল টু 3 হলে l এর মান বের করতে হবে। আমরা লিখলাম এখানে যে n ইকুয়াল টু 3 হলে n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু কত স্যার, n ইকুয়াল টু 3 হলে n ইকুয়াল টু যদি 3 হয় তাহলে l ইকুয়াল টু 2, এই যে 2, এই 2 মানে কি এটা সামনে কি আছে স্যার 0 1 2, রাইট। কোনো সন্দেহ আছে, সংশয় আছে না স্যার। আচ্ছা তাহলে এবার আমরা এখানে কি কি পাইলাম, l এর মানে যে একটা পাইছি, দুইটা পাইছি, তিনটা পাইছি, তাহলে আমি লিখতে পারি এখানে l ইকুয়াল টু 0 হলে m ইকুয়াল টু একটা মান পাবো। আবার l ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল টু 1 হলে m এর আরেকটা মান পাবো। l ইকুয়াল টু 2 হলে m এর আমরা আরেকটা মান পাবো। তাহলে টোটাল কয়টা মান পাবো, তিনটা মান পাবো। কি কি পাবো আমরা দেখি তো। আচ্ছা m ইকুয়াল টু 0 হলে m এর 0 বসালে প্লাস মাইনাস
জিরো বসাই তাহলে প্লাস মাইনাস জিরো ডিরেক্ট জিরো। এল ইকুয়াল টু 1 হলে তাহলে এখানে আমরা n 1 বসাই। 1 বসানোর মানে কি আমরা -1 থেকে শুরু করে +1 পর্যন্ত যাব। তাহলে এল ইকুয়াল টু 1 হলে m এর মান -1 0 +1। টোটাল কয়টা পাইছি এখানে? তিনটা না? একটা দুইটা তিনটা। এখানে কয়টা পাইছি? একটা। এখানে কয়টা পাইছি? তিনটা। আবার এল এর মান 2 হলে m এর মান কত স্যার? আমরা জানি 2 হইলে -2 থেকে আমরা শুরু করব +2 পর্যন্ত। -2 -1 তারপর -1 এর পর 0 স্যার, তারপর +1 +2 কয়টা আছে? দেখো দেখো কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। টোটাল কয়টা আছে স্যার? এই যে স্যার পাঁচটা। বুঝা গেছে? বুঝতে পারছো কিনা? তাহলে এল এর মান 2 হইলে এটা আছে পাঁচটা। তাহলে টোটাল সব শেষ। এবার আসো এই লাইনে কি বলছে, একটি শক্তি স্তরের জন্য m এর মান যতটি হবে ওই শক্তি স্তরের অরবিটাল সংখ্যা ততটি হবে। মানে আমি বোঝাতে চাচ্ছি এই যে m এর মান s, n একটা না। আচ্ছা আরেকটু সহজ করি। এই যে m এর মান 0, 0 কখন আসছে? l ইকুয়াল টু যখন 0 ছিল। আচ্ছা একটু ফলো করো এদিকে, এক সেকেন্ড। এই আগামী 30 সেকেন্ড আমি যা বলবো খুব মনোযোগ সহকারে শুনবো। যদি এদিক সেদিক করো কিছুই বুঝবো না। বুঝে গেছে? ওকে, খুব ভালো করে ফলো করলাম। দেখো তো n ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল টু 0, আর l ইকুয়াল টু 0 হইলে এটা কি? s অরবিটাল বা উপশক্তি স্তর। s এটা কি? অরবিটাল। n ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 1 হইলে l ইকুয়াল টু 0 এটা হলো s অরবিটাল। এবার দেখো l ইকুয়াল টু 0 হইলে l ইকুয়াল টু 0 হলে l ইকুয়াল টু 0 হলে m এর মান কত? 0। তাহলে এখানে কি? এই যে l ইকুয়াল টু 0 হইলে m ইকুয়াল টু 0 মানে এখানে কয়টা আছে অরবিটাল? একটা। একটা কি স্যার? এটা হচ্ছে s। কিছু বুঝতে পারছো? m এর মান 0, 0 মানে এটা একটা সংখ্যা। কয়টা সংখ্যা? একটা সংখ্যা। এই একটা সংখ্যা কি? s। তাহলে n ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল টু 0, l ইকুয়াল টু 0 হলে m ইকুয়াল টু 0, আর m ইকুয়াল টু 0 হলে এখানে অরবিটাল সংখ্যা কত? একটা। আবার আসো, পরে আমরা সুন্দর করে লিখে দিব, পুরো লাইনটা আমরা লিখে দিব। আবার আসো, n ইকুয়াল টু 2 হলে n ইকুয়াল টু 2 হলে l এর মান 1, l ইকুয়াল টু 1, আর l ইকুয়াল টু 1 হলে এটা কি শক্তি স্তর? p শক্তি স্তর, রাইট? মানে p অরবিটাল। l ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল টু 1 হলে m ইকুয়াল টু কত স্যার? এই যেটা, তাহলে আমরা এখানে লিখতে পারি l ইকুয়াল টু 1 হলে m ইকুয়াল টু কত? m ইকুয়াল টু স্যার আসছে -1 0 +1। কোনো সংশয় আছে? কি আছে স্যার? -1 0 +1 পরে আসে একটা দুইটা তিনটা, তাহলে পরে আসে তিনটা। এই তিনটা কি স্যার? এখানে হচ্ছে p অরবিটাল তিনটা। তার মানে s অরবিটাল l ইকুয়াল টু 0 হলে m ইকুয়াল টু 0 হয়। তার মানে s অরবিটাল সব সময় একটা। s অরবিটাল সব সময় একটা, আর p অরবিটাল তিনটা। এই p অরবিটাল যে তিনটা, তিনটা কি আসলে স্যার? ওই যে মনে আছে না স্যার, px py pz, এগুলো মনে আছে না? px py pz, এই তিনটা। আচ্ছা একটু পর আমরা আরো ডিটেইলস দেখব। আবার মনে রাখো l ইকুয়াল টু 1 হলে m ইকুয়াল টু -1 0 +1, টোটাল আছে তিনটা। এই তিনটা মানে কি? p অরবিটালটা হচ্ছে তিনটা। এবার আসো n ইকুয়াল টু যখন 3 ছিল, n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু কত? 2। আর যখন l ইকুয়াল টু 2 ছিল সেটাকে আমরা বলছি d অরবিটাল। কথা কি ক্লিয়ার? d অরবিটাল, তাই তো? এবার আসো l ইকুয়াল টু 2 হলে l ইকুয়াল টু 2 হলে m এর মান কত স্যার? এই যেটা, এটা আমরা বসাই সুন্দর পেলাম। এখানে একটু বসাই তো। l ইকুয়াল টু যদি 2 হয় তাহলে m ইকুয়াল টু কত? আর -2 -1 0, তারপর স্যার -0 পর স্যার +1 +2, এগুলো আসছে না? কি কি পাইছি আমরা এখানে? -2 থেকে শুরু করে +2 পর্যন্ত কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। টোটাল কয়টা আসছে? পাঁচটা। এই যে পাঁচটা, পাঁচটা কি স্যার? এই ডি অরবিটালের উপস্তর। কিছু বুঝে না? এই দেখো এখন বুঝো। এই এবার খুব সুন্দর করে বুঝতে পারবো, আপনারা কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন। কেমন? এই যে একটি শক্তি স্তরের জন্য m এর মান যতটি, দেখো m এর মান কয়টা আসছে এখানে? একটা। তাহলে আমরা বলছি ওই শক্তি স্তরে অরবিটাল সংখ্যা ততটি। অরবিটাল সংখ্যা একটা, s। এখানে m এর মান একটা দুইটা তিনটা, তাহলে ওই শক্তি স্তরে অরবিটাল সংখ্যা ওটা তিনটা। এখানে l এর মান দুইটা ছিল, আমরা বলছি m এর মান পাঁচটা, তাহলে t উপস্তরে টোটাল কয়টা অরবিটাল? পাঁচটা। কি কি মনে আছে? যে আমরা লিখছিলাম স্যার dxy dyz dzx dx² y² dz², মনে আছে পাঁচটা? এই পাঁচটা আমরা ডিটেইলস পড়বো, আপাতত মনে রাখো এই যে d এর কয়টা আসে? পাঁচটা। সেম ভাবে যদি আপনি যান যে স্যার আমাদের
n equal to 4 হলে l equal to 3, n equal to 4 হলে l equal to 3, তাহলে স্যার l equal to 3 হলে এটাকে আমরা কি বলছি স্যার, f শক্তি স্তর, রাইট? স্যার l equal to 3 হয়, এখানে লিখো আমরা l equal to 3 হয়, সাপোজ ধরো m এর মান কত, খুব সহজ স্যার, m এর মান -3 থেকে শুরু করে -3 -2 -1 -1 এর পর 0 +1 +2 +3, রাইট? এগুলো আসে না? খুব সুন্দর করে আমরা বলতে পারি যে যদি l equal to 3 হয়, l equal to 3 হয়, তাহলে m equal to, তাহলে আমরা লিখতে পারি যে m equal to কত আসে স্যার, m equal to -3 -2 -1 0 +1 +2 +3, এই সব করে আসে, রাইট? এসব করে আমাদের এখানে কয়টা আছে দেখো তো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে এই যে সাতটা আছে না, এই যে সাতটা, এই সাতটা কি স্যার, এই f উপস্তরের অরবিটাল সংখ্যা, মানে এই fটা সাতটা প্যাটার্ন হতে পারে, যেমন কি স্যার, ওই যে f x y f y z এগুলা আমরা দেখবো, মানে বোঝা গেছে? অ্যাকচুয়ালি কি বুঝলেন আপনি? আমি বুঝলাম যে স্যার m এর মানটা l এর উপর নির্ভরশীল, আর l এর মানটা হচ্ছে n এর উপর নির্ভরশীল, আর মানটা আমরা কিভাবে বের করি তা আমরা দেখলাম। এবার আসো এই সবগুলো জিনিস যে মুখে বলছিলাম যে n ইকুয়াল টু এত হলে l ইকুয়াল টু এত হয়, s ইকুয়াল টু এত হয়, এটা একটু যদি লিখে দিতেন তাহলে ভালো হতো না? হ্যাঁ, তাহলে দেখো, আচ্ছা লক্ষ্য করো, আমরা এখানে যা বলেছিলাম, এই যে এইখানে যা বলেছিলাম, যে এখানে যা বলেছিলাম এই সবগুলো এবার আমরা লিখে দিচ্ছি কিভাবে। l equal to 0 হলে, এই যে l equal to 0 হলে, l equal to 0 হলে m এর মান কত আসে, l equal to 0 হলে m এর মান আসে 0, এই জন্য লিখছি আমরা l equal to 0 হলে m এর মান 0, অর্থাৎ s কি, l এর মান 0 হইলে m এর মান 0 হইলে এটা কি s না, তাহলে লিখলাম s উপস্থিত অরবিটাল সংখ্যা কোনটা ছিল, একটা, এই লিখলাম আমরা একটা, এই একটা কি স্যার, এটা জাস্ট এই যে as, বুঝা গেছে? গেল। সেকেন্ড আসো, l equal to 2 হলে m এর মান কত আসে, দেখো এই দেখো l এর মান, m এর মান -1 0 +1, পুরো কয়টা আসে, একটা দুইটা তিনটা, তাহলে যখনই l এর মান 1 ছিল, যখনই l এর মান 1 ছিল সে কি স্তর ছিল, p স্তর, এজন্য আমরা p উপস্তরে অরবিটাল সংখ্যা কয়টা আসে, একটা দুইটা তিনটা, এই যে লিখছি আমরা তিনটা, এই তিনটা কি কি স্যার, ওইবার আসো 90 শুরু করছিলাম মুখস্থ করো মুখস্থ করো মুখস্থ করো, এবার মুখস্থ করার দরকার নাই, ঠিক আছে? তিনটা মানে কি, পি এক্স পি ওয়াই পি জেড, তাহলে বোঝা গেছে? এটা আমরা পি বলতে শুধু পি বলতে একটা না, পি বলতে তিনটা বোঝায়, পি এক্স পি ওয়াই পি জেড, এই তিনটা হচ্ছে অরবিটাল সংখ্যা। ওকে, ঠিক আছে, এবার আসো l equal to যদি 2 হয় তাহলে m equal to কত আসে, দেখো m equal to আসে না, এটা কি আছে -2 -1 0 +1 +2, পরে আসে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে অ্যাকচুয়ালি কি বুঝলো যে l equal to 2 হইলে, l equal to 2 হইলে সেটা কি স্তর, d স্তর, তাহলে আমরা বললাম যে d উপস্তরে অরবিটাল সংখ্যা কয়টা, পাঁচটা, এই লিখলাম আমরা পাঁচটা, এই পাঁচটা কি কি স্যার, এই যে সুন্দর করে d x y, যেটা d স্তর না এজন্য d x y, আবার p x y লিখতে জানা, তো যেহেতু d সেটা হলো ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা মান আছে, আমরা আরো ডিটেইলস যখন পড়বো ইনশাআল্লাহ আমরা সবগুলো পড়বো, ঠিক আছে? শুরু তো তাহলে একটু কঠিন মনে হচ্ছে, তাহলে ঠিক আছে, বুঝা গেছে? পড়া পাঁচটা, তাহলে কি ছিল, এল এর মান 2 থাকে, ডি এর প্রস্তর, আর ডি এর প্রস্তরের কোটা মান ছিল পাঁচটা, এই হচ্ছে পাঁচটা, ঠিক আছে? এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার, বুঝা গেছে? সেম ভাবে আপনি দেখো, যদি এল এর মানটা 3 হইতো তাহলে এম ইকুয়াল টু কত হইতো, এই যে স্যার -3 -2 -1 0 +1 +2 +3, টোটাল কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তাহলে কি আসছে, এটা কি ছিল স্যার, যখনই এল এর মান 3 ছিল এটা ছিল এফ উপস্তর, তাহলে আমরা লিখলাম এফ উপস্তরে ইলেকট্রন সংখ্যা 7টা, এই 7টা কি কি স্যার, এফ এক্স ওয়াই ওয়াই জেড, এগুলা স্যার শুনেন এগুলো এখনো আবিষ্কৃত হয়নি, যদি আবিষ্কৃত হয়েও থাকে আপনাদের বয়স এটা ইনক্লুডেড না, সো আমাদেরকে এত কিছু জানার দরকার নাই, সেজন্য আমরা একটু নিজের মতো করে লিখে রাখলাম যে এই 7টা F1 F2 F3 F4 F5 F6 F7, এটা জাস্ট আমরা একটু লিখে রাখলাম, কারণ এটা আমাদের প্রয়োজন নাই, তারপর আমরা লিখে রেখেছি, আমরা তো একটু অ্যাডভান্স, তাই না বলো তোমরা? আচ্ছা, তাহলে বোঝা গেল এই ছিল মোটামুটি চুম্বকীয় কোয়ান্টাম চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমাদের মোটামুটি ওভারঅল সব মিলিয়ে আলোচনা, তাহলে আশা করি এটা আপনাদের ক্লিয়ার হয়েছে, কিরে ক্লিয়ার হইলো, এটা কি ক্লিয়ার? আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আচ্ছা একটা আমরা সৃজনশীল নমুনা প্রশ্ন দেখে নেব, কোয়ান্টাম সংখ্যার উপর একটা সৃজনশীল নমুনা প্রশ্ন দেখে নেব। ওকে,
এবার লক্ষ্য করো, এবার ফলো করো। এটা একটা উদ্দীপক, এটা উদ্দীপক। প্রশ্ন দিলে কিনা সৃজনশীল নমুনা প্রশ্ন, যে উদ্দীপকে উল্লেখিত অরবিটালের জন্য এল এবং এম এর মান, এল এবং এম এর মান হিসাব করো, হিসাব করার পর মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করো। খুব সহজ বিষয়। মোট অরবিটাল সংখ্যা মানে কি? এম, আমরা জানি এম যতটা হয় অরবিটাল, ওই শক্তিস্থ অরবিটাল সংখ্যা ততটি হয়। তার মানে আমাদের এম এর মান নির্ণয় করতে হবে, আর এম এর মান নির্ণয় করতে হলে আমাদের এল এর মান নির্ণয় করতে হবে, এল এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে এন এর মান নির্ণয় করতে হবে। ওই ঘুরে ফিরে বটতলা, তাই না? আচ্ছা আসো, আমরা যেখানে ছিলাম, যেহেতু এটা নির্ণয় করতে হবে, তাহলে আমাদের শুরুতেই n = 3 এটা জানতে হবে, রাইট? n = 3। এখানে আমরা সুন্দর করে একটু খাসটা করি, আমরা পরে আমরা নেক্সটে আমরা কিভাবে উত্তর লিখবো এটা দেখাবো। আপাতত n কি দেওয়া আছে? n = 3, n = 3। এখানে n = 3 তার মানে কি? n = 3 হইলে কি l = কত হয় দেখো তো? এখানে দেওয়া আছে উদ্দীপক n = 3, তাহলে n = 3 হলে l এর মান কত জান? 0 1 2 3। n = 3 হইলে l এর মান কত? 2। তাহলে l এর মান কত দেখো তো? n = 3 হইলে l এর মান কত? 2। l এর মান 2। l এর মান 2 এর মানে কি? এটা অ্যাকচুয়ালি হবে কি 0 1 2। কোনো সন্দেহ আছে? নাই। আচ্ছা এবার আসো, এই যে l এর মান কয়টা আসছে এখানে? l এর মান কয়টা আসছে? l এর মান হচ্ছে, এটা আছে 0, আর এটা হচ্ছে l এর মান 1, আর এটা হচ্ছে l এর মান 2। তাহলে এবার আসো, l এর মান যদি 0 হয়, l এর মান 0 হইলে m এর মান কত? l এর মান 1 হইলে m এর মান কত? l এর মান 2 হইলে m এর মান কত? স্যার কিছুক্ষণ আগেই তো দেখাইলি স্যার। কি স্যার মজা নেই আমাদের কাছে? স্যার মজা নেওয়ার কিছু না, এটা সৃজনশীল প্রশ্ন, বোর্ড পরীক্ষা আছে, ঠিক আছে? l = 0 হইলে m এর মান 0 আমরা জানি। l = 1 হইলে m এর মান কত? l = 1 হইলে m এর মান কত? মাইনাস দিয়ে শুরু করে প্লাস পর্যন্ত, তাহলে -1 0 +1। সমস্যা আছে? নাই। l = 2 হইলে m এর মান কত? l = 2 হলে m এর মান মাইনাস দিয়ে শুরু করে -2 -1 0 +1 +2। সমস্যা আছে? এখন দেখো তো এখানে এই যে এটা কয়টা আসছে? কয়টা অরবিটাল আসছে? একটা, একটা। এখানে কয়টা আসছে? তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা। এখানে কয়টা আসছে? 1 2 3 4 5, পাঁচটা। তাহলে আমরা এখানে এল এবং এন এর মান হিসাব করলাম, হিসাব করে মোট অরবিটাল কয়টা? 1 আর 3 4, 4 আর 5 কত? 9। টোটাল 9টা অরবিটাল সংখ্যা। মানে এখানে সবগুলা এম এর মান যোগ করলে কয়টা আসে? 9টা। আমরা বলেছি এম এর মান যতটি ওই ওই শক্তিস্তর অরবিটাল সংখ্যা ততটি। ওই যে প্রথমে লাইনটা লিখছিলাম, এবার বুঝে আসছে? আচ্ছা, এই জিনিসগুলো আপনি এভাবে, এই যে আপনি যদি পরীক্ষার সময় না থাকে এভাবে যদি লিখে আসেন, তাহলে আপনি 4 মার্কের পরীক্ষাতে 3 পাবেন আশা করা যায়, ঠিক আছে? মিনিমাম 2 পাবেন। তবে এভাবে লিখলে কিন্তু আপনার আসলে আনসারটা হয় না। আপনার সুন্দর করে 4 প্রকারে এটা প্রকাশ করতে, যেমন কিভাবে দেখো, আচ্ছা একটু ফলো করো, আমাকে একটু ফলো করো। আমরা আনসারটা লিখি, আমরা ফার্স্টে লিখবা সুন্দর করে, যেমন উত্তরে লিখবা যে এখানে লিখবা আনসার। আনসার সুন্দর করে লিখবা যে উদ্দীপকে উল্লেখিত অরবিটালের জন্য এল এবং এম এর মান হিসেব করে মোট অরবিটাল সংখ্যা নির্ণয় করা হলো। এখানে লিখবা যে এখানে এখানে n = 3 লিখার পর সুন্দর করে চার্ট লিখবো। আমরা এখানে কি কি মান বের করবো? অ্যাকচুয়ালি দেখো তো, আমরা এখানে কি কি মান, আমরা n এর মান বের করবো। তাহলে আমরা কি কি মান বের করবো? n এর মান বের করবো, l এর মান বের করবো, তারপর m এর মান বের করবো, তারপর আমরা সবগুলো কি মোট বের করবো। টোটাল কয়টা লাগবে? একটা দুইটা তিনটা চারটা, চারটা বা পাঁচটা কলম লাগবে। কিভাবে লাগবে দেখো সুন্দর করে এবার আঁকে তো। ধরো আমরা এখানে আনসার এরকম লিখবা, দুইটা তিনটা চারটা পাঁচটা, ঠিক আছে? এই আমরা লিখলাম। আচ্ছা আচ্ছা। তারপর আচ্ছা এবার আসো আমরা এখানে লিখি তো। আচ্ছা, ছোট করে দিলাম, বেশি বড় হয়ে যাচ্ছে। ছোট করে দিলাম, সেম হয়ে গেছে। ফার্স্টে আমাদের কি বের করতে হবে? এন এর মান। তাহলে এন এর মান সুন্দর করে লিখি আমরা এখানে এন এর মান, ঠিক আছে? তারপর আমরা বের করবো এল এর মান, লিখলাম এল এর মান, ওকে। তারপর এম এর মান আমরা লিখলাম এম এর মান, ঠিক আছে? এম এর মান বের করার পর এম এর মান বের করলে কি পাই আমরা? এম এর মান বের করলে আমরা কি পাই? এগুলো কি অরবিটাল সংখ্যা? আমরা লিখলাম এখানে অরবিটাল সংখ্যা, অরবিটাল
সংখ্যা। ওকে, অরবিটাল সংখ্যা বের করলাম। তাহলে অরবিটাল সংখ্যা বের করার পরে আমরা মোট একটা অরবিটাল, এখানে তো একটা একটা করে বের করবো, মোট অরবিটাল বের করতে পারি। তাহলে লিখলাম মোট অরবিটাল সংখ্যা। তোমরা আবার এবারে লিখবে না, ফুলটা লিখো, ঠিক আছে, ফুল ফর্মটা লিখো, ঠিক আছে। এই যে এবার আসো, n এর মান এখানে কত দেওয়া আছে, তো n এর মান 3, আমরা লিখলাম n এর মান 3। n এর মান 3 হলে l এর মান কত হয়? n এর মান 3 হলে l এর মান কত হয় স্যার? আমরা জানি n এর মান যদি 3 হয় তাহলে l এর মান 2। l এর মান 2 মানে কয়টা? 2 বলতে আমি কি বুঝাচ্ছি? 0 1 0 1, রাইট? তাহলে 0 1 আমরা লিখলাম যে l এর মান 0 হয়, 1 হয়, 2 হয়। ওকে, আমরা একটু আলাদা করে গড় দিয়ে, ওকে ওকে। এখন কত স্যার, l এর মান যদি 0 হয় তাহলে m এর মান কত আসে? l এর মান যদি 0 হয় তাহলে m এর মান কত আসে? 0। এই যে লিখলাম আমরা m এর মানও 0। সমস্যা আছে? ওকে, 0। এবার আসো, l এর মান যদি l এর মান যদি 1 হয় তাহলে m এর মান কত? আমরা বলছি l এর মান যদি 1 হয় তাহলে m এর মান -1 থেকে শুরু করে প্লাস 1, তাহলে কি হবে? মানে কি হবে দেখো তো, মানে m এর মানটা কত হবে এটা বলো আমাকে। কয়টা আসে? -1, 0, +1, রাইট? মানে l ইকুয়াল টু যদি 1 হয়, l ইকুয়াল টু যদি 1 হয় তাহলে m এর মানটা এটা আসে, তাহলে আমরা m এর মান বসাই। এবার আসো, l ইকুয়াল টু যদি 2 হয় তাহলে m এর মান কত? l ইকুয়াল টু 2 হলে m এর মান -2 থেকে শুরু করে, তাহলে আমরা লিখলাম -2 -1 0 +1 +2, রাইট? তাহলে এখানে কয়টা আসছে? আচ্ছা, এইগুলো কথা। এবার আসো আমাদের লাইনে, এখানে m এর মান কয়টা আসছে? একটা, তাহলে অরবিটাল সংখ্যা একটা। এখানে কয়টা? একটা, দুটো, তিনটা, তাহলে অরবিটাল সংখ্যা এখানে তিনটা। এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে এখানে কয়টা? পাঁচটা। এই যে পাঁচটা। এবার আসে আমরা মোট হিসাব করি, টোটাল কয়টা আছে? একটা আর তিনটা, চারটা, চারটা আর পাঁচটা, টোটাল 9টা। এই যে 9টি। তাহলে কি বুঝলেন আপনি? তাহলে আপনি কি বুঝলেন এখানে স্যার? আমরা আগে যেটা লিখে দিয়েছিলাম ওইটাই লিখছি, বাট এখানটা 4 টাকা লিখছি। এভাবে আপনাকে আনসারগুলো করতে হবে, বুঝা গেছে এটা? আচ্ছা, এটা হচ্ছে আপনার আনসার শেষ। এখানে কিন্তু আপনার আনসার শেষ, খতম। এখানে এক্সট্রা দুই একটা লাইন আপনারা জানেন জীবন স্যারের কাছ থেকে, জীবন স্যার স্পেশাল কিছু জিনিস আপনি জানেন। আচ্ছা বলেন তো, এই এদিকে, এখানে কিন্তু আনসার শেষ। 4 মার্ক বা 3 মার্ক আসলে এটা ফুল হয়ে গেছে, ঠিক আছে। আপনি একটু এক্সট্রা জানেন, এই যে m এর মান 0 হইলে ওর সংখ্যা একটা, এই একটা কি স্যার? এই একটা কি ছিল স্যার? এই একটা ছিল s, তাহলে এখানে কি হবে? এই একটা বলতে আমরা মূলত বুঝাচ্ছি s, ঠিক আছে, তাহলে এখানে s। ওকে, এই যে এখানে অরবিটাল সংখ্যা m এর মান তিনটা না, m এর মান তিনটা থাকলে, m এর মান যখন তিনটা, তোমার এটা কি স্যার? p না? তাহলে এখানে এই তিনটা বলতে আমি কি আছে স্যার? এটা হচ্ছে p। ওকে, আবার এই যে আচ্ছা, এটা ফুল করে আমি সুন্দর করে আমরা সুন্দর ভাবে লিখতে হবে, এই যে হয়েছে। তাহলে এখানে কি m এর মান কটা? পাঁচটা না? m এর মান যখন পাঁচটা ছিল, এটা কি ছিল স্যার? কোন মানে উপস্থ ছিল d। এখানে আপনি লিখে রাখেন d। এবার মজার বিষয় হচ্ছে, দেখো তো, এই যে আমরা লিখছি না s, এর কি আর কোনো ভাগ আছে? s তো শুধু s ই, তাহলে s গেল। p এর কোনো ভাগ আছিল? p স্যার ওই যে আমরা কিছু না লিখছি স্যার, p তিনটা হয়, কি কই স্যার? হচ্ছে স্যার px py pz, ক্লিয়ার? আচ্ছা, ডি স্যার আছে পাঁচটা, আমরা বলছিলাম ডি কয়টা ভাগ হয়? পাঁচটা ভাগ। কি কি মনে আছে ডি কয়টা করে স্যার? আমরা বলছিলাম ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, তারপর স্যার ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, রাইট? এই পাঁচটা চাষ নাকি? এবার দেখো, আচ্ছা বলো তো, এই যে পি এক্স পি ওয়াই পি জেড, এটা পিটার সামনে আমরা লিখলাম 1s 2s 2p 3s 3p, এর কি নাকি 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 9 হবে, মানে স্যার 10 হবে, কত হবে স্যার? আচ্ছা দেখো তো, এটা হচ্ছে px, এটা মানে কত নাম্বার n এর? n ইকুয়াল টু 3, মানে n এর মান আমরা জানি স্যার, এই যে 1s 2s, এই যে s গুলোর সামনে যে মানগুলো থাকে, বা ধরো 4p, এই p এর সামনে যে মানগুলো, এগুলো কি n এর মান? এটা কি n এর মান না? তাহলে বলো তো, এখানে n ইকুয়াল টু 3 হইলে তাহলে এটা কত নাম্বার অরবিটাল? 3 নাম্বার অরবিটাল, যেহেতু n এর মান 3, তাহলে যে এই p এর সামনে আপনি একটা 3 দিবেন, এই y এর সামনে একটা 3 দিবেন, এই y এর সামনে একটা 3 দিবেন, তাহলে 3px 3py 3pz। সেম ভাবে এই যে d, এটা d টা কত নাম্বার এই শক্তি স্তর আছে? 3 নাম্বার। তাহলে এই যে এখানে 3dxy 3dyz 3dzx 3dx স্কয়ার y স্কয়ার 3dz স্কয়ার। কথা কি বুঝে গেছে? এখন কত হচ্ছে স্যার? এই সবগুলা এটা কি ছিল? কত নাম্বার? এটা s টা 3 নাম্বার, তাহলে এখানে আপনি লিখবেন 3s।
এই সবগুলো আপনি সুন্দর করে যদি এক লাইনে লিখে দিতে পারেন, এতটুকু লেখার পর শেষ, তারপর যদি আপনি লিখে দিতে পারেন তাহলে স্যার বুঝতে পারবে যে না স্টুডেন্টটা খুবই ভালো, সে অনেক কিছু বুঝতে পারে। তাহলে প্রথম থেকে যদি বুঝতে পারছেন স্যার যদি বুঝতে পারে যে স্টুডেন্টটা ভালো, তাহলে টেনশন করেন না, আপনি খাতাতে 100 এর মধ্যে না 90 প্লাস পাবেন। তাহলে আপনি জিনিসটা কিভাবে লিখবেন, অ্যাকচুয়ালি আপনি শেষে লিখবেন যে, শেষের লাইনে লিখবেন যে এখানে অরবিটাল সমূহ, এখানে এখানে অরবিটাল সমূহ, এখানে অরবিটাল সমূহ কি কি আছে দেখো তো, শুরুতে কি কি আছে, 1s, সরি 3s, এই যে লিখবেন আপনি সুন্দর করে লিখবেন আপনি এখানে যে 3, এখানে অরবিটাল সমূহ ফার্স্টে লিখবেন, এখানে অরবিটাল সমূহ লেখার পর কি লিখছে 3s, এই লিখলেন আপনি 3s, তারপর এই যে 3px, 3py, 3pz, রাইট? এটা লেখার পর এই যে এই সব করে লিখবা 3d, এই যে 3d সব করে সামনে 3 আছে না, এই যে 3dxy, 3dyz, 3dzx, 3dz স্কয়ার, এসব করে লিখবেন। তাহলে এর উপরে এখানে কি লিখবেন, যেখানে অরবিটাল সমূহ লিখা এটা লিখে দিবেন, তাহলে দেখবেন আপনি স্যারের মন পেয়ে গেছেন। আর যদি স্যারের একটা সুন্দর ফুটফুটে বাচ্চা থাকে, ছেলে হইলে আপনি যদি মেয়ন আপনার জন্য, আর যদি মেয়ে হয় তাহলে আপনার জন্য, বুঝতে পারছো? হবে না শয়তান সেটা। তাহলে আজকের লেকচার কি বোঝা গেছে? চুম্বকের কন্ডাক্টর থেকে বোঝা গেছে? শোনো, যদি এটা বোঝা যায় তাহলে আপনার একটা উদ্দীপক নেন তো। এখানে ধরো n এর মান যদি 2 হইতো, n এর মান যদি 2 হইতো, তাহলে এল এম এন এর মান হিসাব করে আমাকে পাঠাই দাও, ঠিক আছে? আর আশা করি এই লেকচারটা খুব ভালো বুঝতে পারছো, কারণ এই লেকচারটা আমি খুবই ধীরে ধীরে অনেক সময় নিয়ে বুঝেছি। ওকে, তাহলে মামলা ডিসমিস, আসামে খালাস। ক্লাস আজকে এখানেই শেষ। সোনার বাংলাদেশ, যা আছে কপালে দেখা হবে নেক্সট কোয়ান্টাম সংখ্যাতে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।